বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। ইরান ইসরায়েল যুদ্ধ এবং এই যুদ্ধের প্রভাব, সম্ভাব্য পরিণতি এবং বাংলাদেশে রাজনীতি অর্থনীতি তার যদি কোনো প্রভাব থেকে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন ডক্টর আমেনা মহসিন। আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত, যদিও এর বাইরেও তার নানা রকমের পরিচয়, অর্থনীতির বিশ্লেষক, লেখক, শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আমেনা মহসিন, আপনার কাছে একটু শুনতে চাইব যে এই যুদ্ধের আসলে পরিণতিটা আপনি কি দেখেন, কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত বলে মনে হচ্ছে? একটু প্রেক্ষাপটে যাবার আগে আসলে সম্ভাব্য পরিণতিটা একটু বুঝতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, এই যুদ্ধটা না এমন একটা আনপ্রেডিক্টেবল জায়গায় ঠিক বা এই মুহূর্তে আছে যেখানে আমাদের ঠিকভাবে কিছু প্রেডিক্ট করাও সম্ভব হচ্ছে না, এবং যুদ্ধটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কারণ অনেকটাই যুদ্ধটা কোন দিকে যাবে কি যাবে না সেটা নির্ভর করছে এমন একজন ব্যক্তির উপরে যিনি নিজে ভীষণভাবে আমরা যদি বলি প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল, সেরকম এক ধরনের ব্যক্তির উপরে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই প্রথমবার আমার কাছে মনে হলো, যেটা আমরা বারবারই বলে থাকতাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালী যে যদি ব্যক্তি পরিবর্তনও হয়ে যায় তেমনভাবে অন্য কিছু পরিবর্তন হয় না, কিন্তু সেখানে আমরা দেখলাম এবার একটা ভীষণভাবে আমরা ধাক্কাও খেলাম যে ইনস্টিটিউশনালিজম হলেই যে হয় না, ব্যক্তিও সেখানে প্রভাব ফেলে। আপনি যদি একটুখানি আর কি দেখেন, 3 মাস আগেই কিন্তু তারই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছিল যে ইরানে নিউক্লিয়ার এটার কোনো এটা যে নিউক্লিয়ার এনরিচমেন্টটা যে ওয়েপনাইজেশনের দিকে যাচ্ছে এরকম কোনো ইঙ্গিত নেই। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনেরও একই রিপোর্ট। কিন্তু আমরা দেখছি হঠাৎ করে এখন যখন আলোচনাটা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যখন ট্রাম্প যেই চুক্তি নিজেই ছিঁড়ে দিল, সেই চুক্তি উনি 2018 সালে ছিলেন, আবার সেটাকে উনি স্টার্ট করলেন নেগোসিয়েশনস। আজকে কিন্তু সেই নেগোসিয়েশনটা হওয়ার কথা, সেকেন্ড রাউন্ড হওয়ার কথা, তার যেদিন ফার্স্ট রাউন্ডের পরের দিনই আমরা দেখছি এই আক্রমণটা স্টার্ট হলো। এবং এই আক্রমণটা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া সম্ভব না, কারণ এই আক্রমণটার হওয়ার ঠিক 2-3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র শত শত মিসাইল দিয়েছে ইসরায়েলকে। সো এমন একটা জায়গা, এবং অনেকটা না মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি কিন্তু খুব মিডিয়া অ্যাটেনশনটাও পছন্দ করেন। সো এটাও আমরা দেখছি যে কোন সকালে একটা কথা বলছেন, দুপুরে একটা কথা, বিকালে একটা কথা, ওনার সাথে যারা ধরেন যুক্তরাজ্য বলেন বা G7 সামিট থেকে উনি যেভাবে ড্রামাটিকভাবে বের হয়ে আসলেন, সব কিছুই কিন্তু এক এক ধরনের অদ্ভুত ধরনের ইঙ্গিতগুলো দিয়ে যাচ্ছে। সো আপনি যদি আমি দুটো দিক দেখতে পারি। একটা হলো, যেহেতু পুতিনের রাশিয়া একটা অবস্থান এই ব্যাপারে আমরা খুব ক্লিয়ারলি দেখলাম যে রাশিয়ার একটা অবস্থান কিছুক্ষণ আগে এসেছে, যেখানে ভ্লাদিমির পুতিন খুব স্পষ্টভাবে বলেছে যে তারা এখানে খুব দৃঢ়ভাবে তাদের মিত্র ইরানের সাথে আছে, এবং তার সাথে উনি এটাও অ্যাড করেছেন যে উনি তেল আভিভ, তেহরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনার মধ্যে করছেন এবং প্রয়োজন হলে উনি মধ্যস্থতা করতে রাজি আছে। এবং চীনের থেকেও আমরা দেখছি স্টেটমেন্ট আসছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও আমরা দেখছি এই যুদ্ধবিরোধী অনেক ধরনের প্রোটেস্ট আরম্ভ হয়ে গেছে। সো ওনার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিও সেটার বিরুদ্ধে যাচ্ছে, যুদ্ধে যেন তারা না জড়িয়ে যায়। অ্যান্ড হি ওয়াজ নোন টু বি হি কল্ড হিমসেলফ যে আমি শান্তির মানুষ। উনি শান্তি এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ দেখাই তার কাজ, সেই কথাগুলো বলেছে। তো এখন আমাদের কাছে আমি আশা করব যে এই যে ধরেন এই যে অন্যান্য শক্তির যে চাপগুলো আছে,
এবং এই মুহূর্তে ঠিক আরেকটা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে, পৃথিবীও অ্যাফোর্ড করতে পারবে না। এবং ধরেন এখানে রাশিয়ার ব্যাপার আছে, ইউক্রেন যুদ্ধ চলছে, কতগুলো ফ্রন্টে যেতে পারে। এবং গাজায় যে গণহত্যাটা হয়েছে এবং এখনো যেটা চলছে, আজকেও মানুষ মারা গেছে সেখানে। সো এরকম একটা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের মানে তার নিজস্ব ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিরও একটা ব্যাপার আছে ডোনাল্ড ট্রাম্পের। পৃথিবীতে ইসরায়েল ছাড়া আর কোনো রাষ্ট্রই কিন্তু যুদ্ধ চাচ্ছে না। চীনেরও একটা অবস্থান চীন ক্লিয়ার করে দিয়েছে। এখানে মিডল ইস্টের কান্ট্রিজগুলোও কিন্তু না, ওরা স্টেটমেন্ট দিয়েছে। সো এইগুলোর প্রেক্ষিতে যেটা হতে পারে যে কতগুলো স্ট্রাইক হয়ে একটা আলোচনার মধ্যে দিয়ে এটা থামতে পারে। আর যদি এটা ধরেন তারা যদি ফার্দারতে অ্যাটাক করে, সেটা একটা ফ্লেয়ার আপ করার সম্ভাবনা আছে। আপনি কি এটা মনে করেন যে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লেও পড়তে পারে যুদ্ধে সরাসরি? দেখুন, যেহেতু এখন পর্যন্ত ট্রাম্প জড়িয়ে যায়নি, এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, ইসরায়েলের কিন্তু প্রতিদিন যুদ্ধে খরচ হচ্ছে $1 মিলিয়ন উপরে। 2023 থেকে ইসরায়েল ইজ ইনভলভড ইন ওয়ার। সেই এবং তারা সিরিয়াতে তাদের যুদ্ধ হয়েছে, লেবাননে হয়েছে, অল ফ্রন্টস, এই যে প্রত্যেকটা জায়গায়, এবং ইরান, মানে এই জিনিসটা ইসরায়েলের পক্ষেও কিন্তু বহন করাটা, আনলেস এটা শক্তভাবে মার্কিন ব্যাকিং না থাকে, এটা সম্ভব হবে না। এবং মার্কিন ব্যাকিংটা কতটুকু লং টার্ম বা সাস্টেইনেবল হবে সেটা একটা প্রশ্নের ব্যাপার। যদি আমি বলিও যে হ্যাঁ যুদ্ধে জড়াতে পারে, কি একটা লেভেলে তো দেখেন যুদ্ধে জড়ানো, একটা হচ্ছে ধরেন যে পেছন থেকে সমর্থন দেয়া, সহযোগিতা করা, সেটা তো একটা দিক আছে যেটা সবসময় করে না। পিছন থেকে সমর্থনের এখানে কিন্তু কথা না, সহযোগিতার কথা না। জিলুরা, যুদ্ধের আপনি লিপ্ত হওয়ার কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, স্তর থাকে। একটা হলো যে যেটা আমি বললাম যে যুদ্ধটা আরম্ভ হওয়ার ঠিক 3-4 দিন আগে এতগুলো শত শত মিসাইল তারা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে ইসরায়েলকে। তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা তো অলরেডি তাদের সাথে কাজ করছে। এবং ধরেন রিফুয়েলিং, এই সমস্ত জিনিসগুলোকে তো তারা হেল্প করছে। তারা ডিয়েগো গার্সিয়াতে তাদের বেসকে অ্যালার্ট করে রেখেছে। সাইপ্রাসতেও এরকম একটা সম্ভাবনা হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখছি যে মানে ইউকে, যুক্তরাজ্যও কিন্তু মানে যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে নেটো দেশগুলো তো আর্টিকেল 5, আমি যদি না নেটোর ইনভোক মানে সেটার অধীনে, দে উড বি অটোমেটিক্যালি ইনভলভ ইন দ্য ওয়ার। সো সেইখানে পৃথিবীর কোনো দেশই এই যুদ্ধ নিতে রাজি না। আপনি দেখেন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, যেটা ইসরায়েলের থেকেই বের হয়েছিল ইরাকে, পরে দ্বিতীয় কিছুই পাওয়া গেল না। সেই জিনিসটা একমাত্র ইসরায়েলি আবার জিনিসটা আরম্ভ করেছে। সো এরকম একটা পরিস্থিতিতে একদম বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, এবং এরকম যদি জড়িয়েও যায় ফুল স্কেল একটা ওয়ারে, আমেরিকা তো এখানে প্রচণ্ডভাবে একটা মানে ইট উইড বি দ্য ডিক্লাইন অফ দ্য, অলরেডি আমরা বলছি যে ওয়েস্টার্ন সিস্টেম, ধরেন এখানে যুদ্ধ জড়াক না জড়াক, আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি, যদি নাও মানে জড়িয়ে পড়ে, আমেরিকান ক্রেডিবিলিটি কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছে আমেরিকা অ্যাজ আ মানে ইউনিপোলার পাওয়ার, সেটা সে হারিয়ে ফেলেছে। ওয়েস্টার্ন পাওয়ার্সগুলো তাদের ওই আধিপত্য, মানে একটা যে রুল বেস সিস্টেম ছিল সেইগুলো কিন্তু হারিয়ে ফেলেছে জায়গাগুলো। মানে পৃথিবীটা the world will no longer be the same world. কারণ ইসরায়েল যেটা করেছে, that is a total violation of all international rules, regulations, international law. যে এই যে স্ট্রাইক করলো, এবং যেভাবে তারা একটা সভরেন রাষ্ট্রে তাদের পুরো মিলিটারি চেইন অফ কমান্ডকে অ্যাটাক করে হত্যা করলো, অ্যাসাসিনেট করলো, এবং ওপেনলি যে থ্রেটটা দিচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প থেকেও আসতেছে খামেনির ব্যাপারে, আমি বলছি আয়াতুল্লাহ খামেনির ব্যাপারে, ইরান থেকে, ইসরায়েল থেকেও আসছে। এগুলো কিন্তু দিজ আর আনহার্ড অফ থিংস, যেগুলো প্রত্যেকটা আন্তর্জাতিক আইনকে অমান্য করে করা হচ্ছে। সো এরপরে মানে আপনি যদি একটা সুপার পাওয়ার হতে চান না, আপনার কিন্তু একটা ক্রেডিবিলিটির প্রশ্ন থেকে যায়। ওয়েস্টার্ন
পাওয়ারগুলোর যে ওরা যে মানবাধিকারের কথা বলে, রুল বেসড বা ল বেসড ওয়ার্ল্ডের কথা বলে, ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলে, সেটা তো অলরেডি প্রশ্নের সম্মুখীন। এবং এখানে মানে হু গেইনস ওভার হিয়ার? চায়না অবভিয়াসলি আসছে, চায়না গেইন করছে। তো এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে ইটস আ ভেরি ডিফিকাল্ট মানে সিনারিও। কারণ আমেরিকা এটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, এবং শুধু মাল্টিপোলার না, ইটস আ মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড অলসো। এবং সেই জায়গাটা থেকেও কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প বলে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে সে আমেরিকাকে গ্রেট করবে কেমন করে, সে প্রশ্ন থেকে যায়। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিস্টার মামুন রশিদ, সো একজন অর্থনীতির বিশ্লেষক হিসেবে আমি যে আপনার কাছ থেকে বুঝতে চাই যে বাংলাদেশের দিক থেকে এই যুদ্ধ আসলে এর প্রভাব কি অর্থনৈতিকভাবে, এখানে কোনো অপরচুনিটি যাচ্ছে কিনা বাংলাদেশের জন্য? যদিও যুদ্ধ কোনো যুদ্ধই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, বাট আপনি কিভাবে দেখেন? আমি তো খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করছিলাম আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বিষয়, সম্পর্ক। অবশ্য এটা তো অনেক দিন যাবৎ চলছে। যেমন মধ্যপ্রাচ্যে সেই অনেক বছর আগে থেকে যে মধ্যপ্রাচ্যকে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানেজ করবে, এবং সেই ক্ষেত্রে এইটা করতে গিয়ে সে অপরাপর দেশগুলোর সাথে আন্তঃসম্পর্ক, বিশেষ করে ইউরোপ সাথে আন্তঃসম্পর্ক, এদিকে চায়না আন্তঃসম্পর্ক কীভাবে বজায় রাখবে। আমরা স্বাভাবিকভাবে জানি ইরান একটি তেল সমৃদ্ধ দেশ, এবং ইরানের নিজেরও কিন্তু সেও কিন্তু চেষ্টা করেছে, ওখানেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আমরা অনেক দিন আগে থেকে ইদানিংকালেও শুনেছি মিস্টার খামেনির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মিস্টার শাহ পাহলেভির ছেলে। সো এগুলার ইরানে যে ফরাসি নাগরিক যিনি ইরানি ভাষায় খুব ভালো সক্ষম ছিলেন, সেই নারী স্পাই, সে কীভাবে প্রত্যেকটা সামরিক প্রধানকে কিংবা সেনাপতিদেরকে, রাজনীতিবিদদেরকে, মন্ত্রীদেরকে ইন্টারসেপ্ট করতে পেরেছে। দ্যাট অলসো স্পিক্স অফ ইসরায়েলি স্পাইংয়ের ক্ষেত্রে সারা পৃথিবীতে যে আলাদাভাবে ওয়েদার আমরা প্রফেশনাল সম্মান বলি কিংবা ইন্টেলেকচুয়াল সম্মান বলি, কিন্তু ইসরায়েল কিন্তু এই স্পাইংয়ে, স্পায়োনেজে একটা বিরাট অবস্থান। তৃতীয় জিনিসটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি ব্যবস্থাপনায় আমরা অনেক অতীতকাল থেকে দেখেছি ইরান এনকারেজিং অর হার্নেসিং হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ, তারপরে হুতি, তারপরে তাদের হামাস, আমরা তো জানি। সুতরাং এর আগেও কিন্তু এই ধরনের কিছুটা যুদ্ধপ্রায় অবস্থা ছিল, এবং এক দুটা জাহাজে আক্রমণ হয়েছে, জাহাজ ডুবিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে একটা বাংলাদেশি জাহাজও কিন্তু অ্যাট্রাক্ট হয়েছিল, ক্যারিং কমোডিটিস। সো মধ্যপ্রাচ্য যেহেতু আমাদের জ্বালানির একটা বিরাট মানে সরবরাহ কেন্দ্র কিংবা সরবরাহের সূত্র, জ্বালানির মধ্যে সরাসরি রয়েছে আমাদের ফুয়েল, ক্রুড ওয়েল অ্যান্ড অ্যাজ ওয়েল এজ রিফাইন্ড ওয়েল, এবং আমরা আমাদের রিফাইন্ড ওয়েলের এমনকি ক্রুড ওয়েলেরও অনেকটুকু সূত্র হচ্ছে আমাদের সৌদি আরামকো। আপনি জানেন সৌদি আরামকোর নিজের রিজার্ভয়েরও ইরানের অ্যাটাক করেছিল ইরান। তারপরে আমাদের আবুধাবি ন্যাশনাল ওয়েল কর্পোরেশন, তারপরে কুয়েত পেট্রোলিয়াম। সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত জ্বালানি, এবং ইদানিংকালে আমরা যেহেতু গ্যাসও ইম্পোর্ট করছি, এলএনজি এন্ড এলপিজি, সেই ক্ষেত্রে কাতার গ্যাস, এগুলোর ক্ষেত্রে আমরা পার্সিয়ান গালফ কিংবা পারস্যের উপসাগর, যেটা আমাদেরকে কানেক্ট করে থ্রু দ্য হরমুজ স্ট্রেইট অর হরমুজ প্রণালী, যেটার একচ্ছত্র হচ্ছে ইরানের। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা, যদিও আমাদের জ্বালানি তেলের ডিপেন্ডেন্সি গ্যাসের না, অনেকটুকু কমিয়ে নিয়েছি মধ্যপ্রাচ্যের উপর থেকে এশিয়ার দিকে চলে গেছি। মধ্যপ্রাচ্যে আমরা সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল কর্পোরেশন, তারপরে এমিরেটস ওয়েল কর্পোরেশন ইনক, তারপরে কুয়েত পেট্রোলিয়াম, কিছুটা ফুজারায়ের থেকে আমরা ইম্পোর্ট করি সামান্য, আর ওইদিকে ইজিপ্ট থেকে ইম্পোর্ট করি, ইজিপ্টের মাইডোর ইজিপ্ট। এইদিকে আমরা এখন অনেকটুকু সরে এসেছি পেট্রোনাস মালয়েশিয়া, তারপরে এক্সন মোবিল সিঙ্গাপুর, আর এমনকি ফিলিপাইনের ন্যাশনাল ওয়েল কর্পোরেশন থেকে। কিন্তু আমরা গ্যাস যেটা বললাম শুধুমাত্র ইম্পোর্ট করছি এখন মূলত কাতার থেকে। তো সেই ক্ষেত্রে আমরা হরমুজ প্রণালীকে কিছুতেই আমরা অ্যাভয়েড করতে পারবো না।
এবং অতীত অভিজ্ঞতা আমরা বলতে পারি যে এটা যদি আরও যুদ্ধের মধ্যে পড়ে যায় এবং ইরান যদি হরমুজ স্ট্রেইটটা বন্ধ করে দেয়, আমরা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে একটি। অতীতে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়েছিল, আফ্রিকা সংকট, মধ্যপ্রাচ্য সংকট, তখন আমরা অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমরা একটা স্টাডি করেছিলাম মেট্রোপলিটন চেম্বার থেকে। তো তখন সেই স্টাডিতে আমরা দেখেছি যে মিনায় যে সেই সমস্ত রিফিউজি ইস্যুগুলা ক্রিয়েট হয়েছিল মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকাতে, সেইটার কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, সেখানে আমরা মূলত ফোকাস করেছিলাম মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্সের উপরে। অ্যাগেন আমাদের যেহেতু প্রবাসী শ্রমিকদের একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্যে থাকে, মধ্যপ্রাচ্যের ইকোনমিগুলার যদি নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটি যদি কন্টিনিউ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোকজনকে ফেরত আনতে হবে। ইতিমধ্যে আলোচনা উঠেছে ইরান থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কীভাবে আমরা ফেরত আনবো। সেই ক্ষেত্রে অতীতকালে লিবিয়ার মতো দেশে, সুদানের মতো দেশে আমরা কিন্তু কিছুটা হলো আন্তর্জাতিক রিফিউজি অর্গানাইজেশনের সহায়তায় আমাদের লোকজনকে ফেরত এনেছি। আফগানিস্তান এরকম হয়েছে ঘটনাটি। তো সেই আলোকে মিনা সমস্যার আলোকে আমরা যদি আবার বলি, এবারে কিন্তু সমস্যাটুকু আরও বড় হতে যাচ্ছে এবং এটা অনেকটুকু নির্ভর করে পারমাণবিক যুদ্ধ হবে কি হবে না। ইতিমধ্যে আমরা ভাবতাম যে যেটা প্রফেসর আমেনা মহসিন বলেছেন, ইট ইজ এ ট্রাম্প কাইন্ড অফ গেম অর ব্যাকড বাই ট্রাম্প, মেক আমেরিকা স্ট্রং এগেইন অর ব্রিঙ্গিং ব্যাক দ্য টার্মস অফ ট্রেড ইন ফেভার অফ ইউএস, সো অর ইউএস ইনফ্লুয়েন্স অর ইউএস প্রসপেরিটি। সো সেই ক্ষেত্রে যদি আমরা মনে করছি যে পারমাণবিক যুদ্ধ হবে না, আবার আমরা এটাও বলতে পারছি না যখন আমরা দেখছি যে এবার ইসরায়েল আরও বেশি আগ্রাসীভাবে কাজ করছে এবং ওরা যে সামরিক বাহিনীর প্রধানটিকে মেরে ফেললো। এবং সাধারণত আমরা জানি ইরান অলরেডি ট্রেন, আমরা যারা মিলিটারি সায়েন্স পড়েছি, যে সামরিক বাহিনীর প্রধানরা, নিরাপত্তা বাহিনীর প্রধানরা, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। ইট ইজ পার্ট অফ দেয়ার ওয়ার গেম। তো সেই ক্ষেত্রে এই যে বেডরুমে ঢুকে পড়ে কাউকে মারতে পারা কিংবা কাউকে রেস্টুরেন্টে মারতে পারা, দ্যাট স্পিক্স অফ দ্য ম্যাসিভ ইমপ্রুভমেন্ট অফ দ্য স্পায়োনিক ক্যাপাবিলিটি অফ ইসরায়েল ইটসেলফ, যেটা প্রফেসর আমেনা মহসিন বলেন অলসো ডিরেক্টলি ব্যাকড বাই সিআইএ অ্যান্ড আদার্স ইউএসএর। তো সেই ক্ষেত্রে আগের মতো আর আন্ডার এস্টিমেট করা উচিত না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন যে মুসলিম দেশগুলা কিন্তু আর যদিও বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরানের মিসাইলকে নিউট্রালাইজ করে দিচ্ছে জর্ডানে, অনেকটা ইরানের মিসাইল নিউট্রালাইজ করছে কাতার। সেই ক্ষেত্রে কিন্তু যখন ইসরায়েল মিসাইল হস্তক্ষেপ করছে ইরানে, সেটা কিন্তু কেউ মানে নিউট্রালাইজ করছে না। দ্যাট মিনস এটা কিন্তু একটা অনেকটা, ওয়েদার উই লাইক ইট অর নট, পরোক্ষভাবে এটা একটা ওয়ান সাইডেড ওয়ার ইরানের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে আমি যতটুকু দিচ্ছি, আমি ওনার মতো এতটুকু ডিপে ডাইপে পড়াশোনা করিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। সে রাশিয়া, পাকিস্তান এই দুটি দেশেই বলেছে তারা পারমাণবিক শক্তি সম্পন্ন। তারা বলেছে যে ইরানের পাশে তারা আছে, এবং পাকিস্তান তো কিছুটা হলেও হুমকিও দিয়েছে। যদিও পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো একজন সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের সাথে লাঞ্চের ইনভাইট পেয়েছেন। উনি অচিরে উনি মধ্যাহ্ন ভোজ করবেন, এবং সেই ক্ষেত্রে কী ধরনের মেসেজ ওনারা আদান প্রদান করবেন, কী ধরনের আলোচনা করবেন। বাট বিশ্ব যে যদি আপনি রাশিয়া ইউক্রেন ওয়ার গ্লোবাল সাপ্লাই চেনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে যদি আগে আমরা দেখেছি যে যে মেডিটেরিয়ান সি কিংবা ধরেন অ্যারাব সিতে ডিস্টারবেন্স আমাদের সাপ্লাই চেনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে জ্বালানি তেলের। প্রবাসী শ্রমিকদের প্রতি একটা থ্রেট আছে, তাদের যে আমরা কিন্তু গেল 2 বছর একটা ভালো দিক দেখেছি। মানে এত কিছুর কিন্তু মধ্যপ্রাচ্যে প্রায় অ্যাভারেজে মানে 10 লক্ষ লোকের বেশি গিয়েছে নতুন। তো এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য যদি আর নতুন লোক না নিতে পারে এবং পুরনো লোককে যদি আমরা তুলে আনতে শ্রমবাজার এবং প্রবাসী আয় দুটোই ক্ষতিগ্রস্ত হবে, এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং অভ্যন্তরীণভাবে জ্বালানি তেলের যে আমরা প্রায় ৬৭ লক্ষ
মেট্রিক টন জ্বালানি ইম্পোর্ট এর করি। প্রভাবটা আবার ইনফ্লেশনের ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রেও পড়বে বলে। অবশ্যই, যদিও আমাদের অর্থ উপদেষ্টা বলেছে এই পর্যন্ত যেগুলা আছে আমাদের পাইপলাইনে সেগুলোর দাম বাড়ায়নি ওরা, কিন্তু আমি যেহেতু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ইম্পোর্টের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, এলসি খুলতাম আমরা, এলসি কনফার্ম করতাম সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, কুয়েত পেট্রোলিয়াম, পরে মাইডর, ইজিপ্ট, এদের থেকে তো এবং দূরপ্রাচ্যে তো আছেই। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমরা কিন্তু আমাদের আইন এরাও করে না মানে আমাদের জ্বালানি তেলের ভবিষ্যৎ বাজারে অপারেট করা। সুতরাং আমাদেরকে সবসময় স্পট মার্কেটে অপারেট করতে হয়। যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায়, আমরা যেহেতু অত্যধিকভাবে একটা জ্বালানি নির্ভর দেশ, আমাদের রপ্তানি কিন্তু জ্বালানি নির্ভর, সেই ক্ষেত্রে জ্বালানি তেলের যদি মূল্য বৃদ্ধি পায়, যতই আমরা বলি না কেন যে আমরা, এবং প্রবাসী আয় যদি কমে যায়, অবশ্যই আমাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাপার্ট ফ্রম আন্তর্জাতিক সাপ্লাই চেনের যে ডিসরাপশন, যেটা আমরা ইউক্রেন ওয়ারে দেখেছি, যেটা আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারে গ্লোবাল সাপ্লাই চেন ডিসরাপশনের পরে ইউরোপ থেকে, ওই সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের ইম্পোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেইটাও আমাকে ডিরেক্টলি আমাদের ইনফ্লেশনকে ফুয়েল আপ করেছে। প্রফেসর আমিনা মহসিন, যে প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম তার আগে একটা ছোট্ট প্রশ্ন করে, যে মিস্টার মামুন রশিদ যেগুলো বললেন যে এই যুদ্ধের প্রভাব কি পড়তে পারে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে, সো এর ভালো দিক খারাপ দিক কি হতে পারে, এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মধ্যে কোনো মেকানিজম আছে কিনা যেটা দিয়ে অ্যাসেস করা যে এটা হতে পারে এবং তার থেকে আমরা এইভাবে রক্ষা পেতে পারি আপনার জানা মতে, বা এক্সপার্টদের সঙ্গে, থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে আলোচনা, বা নিজেরা তাদের ফরেন অফিসে নিজস্ব কোনো ব্যবস্থাপনা আছে কিনা? দেখুন, ধরেন যেমন অর্থনৈতিক প্রভাব কি পড়তে পারে, সো অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করা। অতীতে আমরা দেখেছি যে যখন এরকম ধরনের একটা সিচুয়েশন হয়, তখন একটা পলিসি পেপার বা যেটাকে আমরা বলি পজিশন পেপার, সেরকম একটা তৈরি করে ফেলা হয়, যেখানে যেটা মামুন খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে আমাদের যদি শ্রমিকদেরকে ফেরত আনতে হয়, এখানে রেমিটেন্সের উপরে এবং আমাদের অন্যান্য সোর্সেসগুলো কী হবে, বা আমরা কোন কোন কান্ট্রিজগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো যেরকম এখন আমরা সেই ধরনের, আমার জানা মতো আমি কোনো পজিশন পেপার বা পলিসি পেপারও দেখিনি, কিংবা কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমি দেখিনি, মানে টু দ্য বেস্ট অফ মাই নলেজ, সেটা আমি বলছি। কিন্তু যেটা মামুন বললো যে বাংলাদেশিরা যারা ইরানে আছে, ইরানে প্রায় 400 জন বাংলাদেশি আছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে স্টেটমেন্ট এসেছে, 400 জন আছে, এবং তাদের এবং তারা যদি দেশ ইভ্যাকুয়েট করতে চায় সেটা ব্যবস্থা করা হচ্ছে, এবং ইরান তার আজারবাইজানে যে বর্ডারটা আছে সেটা খুলে দিয়েছে, সেটার মাধ্যমে টার্কি এবং বিভিন্ন জায়গা থেকে তারা সরে আসছে আর কি, সেই জায়গাটা আছে। বাট মেকানিজমগুলো যেগুলো হয়, যে আপনি বিভিন্ন দূতাবাসকে অ্যালার্ট করেন কিংবা তাদের সাথে কন্ট্যাক্ট করেন। ইনফ্যাক্ট আমি একটা প্রথম আলোর অনুষ্ঠানে ছিলাম, সেখানে একজন তেহরানে পড়াশোনা করছে, একজন বাংলাদেশি ছাত্র, যার বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষককে মেরে ফেলা হয়েছিল এই যে এটাতে ওখানে, এবং সে বলছিল যে বাংলাদেশ মিশন তাদের সাথে যোগাযোগ করেছে, স্টুডেন্টসদের সাথে, বাংলাদেশি স্টুডেন্টসদের সাথে, এবং তারা নিরাপদে আছে কি না এবং কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং তাদের সাথে সারাক্ষণ তারা যোগাযোগ রাখছে। সো ইট মিনস দ্যাট দ্য বাংলাদেশ মিশন অ্যাব্রড, দে আর অন ইন টাচ উইথ দ্য বাংলাদেশিজ, এবং আজকে তো স্টেটমেন্টে আমরা দেখলাম যে আপনি চীনের প্রসঙ্গ বলছিলেন, রাশিয়ার প্রসঙ্গ বলছিলেন, ভারতের অবস্থা, পাকিস্তানের প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। ভারত ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র এই অঞ্চলেতে বটে। ভারতের পজিশনকে আপনি কিভাবে দেখছেন? আমি একটু পাকিস্তানের পজিশনটাতে আসতে যাচ্ছি। দেখেন, পাকিস্তানে যেটা আমরা শুনছিলাম যে পাকিস্তান বলেছে যে প্রয়োজন হলে তারা নিউক্লিয়ার এটাও, ওদের উপরে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে তারা সেটা পাল্টা করবে। কিন্তু আবার পাকিস্তানি থেকে এগুলো সোর্সেস বলছে যে এটা এআই জেনারেটেড ছিল। সো কোনটা ইনফরমেশন কোনটা ডিসইনফরমেশন, এবং পাকিস্তানের গভর্নমেন্ট থেকে কিন্তু ওই ধরনের কোনো স্টেটমেন্ট আসেনি নিউক্লিয়ার পার্টিকুলার
ইয়েতে কোনো পজিশন আসেনি। বাট এখানে ভারতের সাথে ভারত দেখেন একটা বেশ একটা ডায়লেমার মধ্যে একটা আছে এখানে। ভারত যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হলো যে এটা কাউকে তারা শান্তির কথা বলেছে, কিন্তু কোনো পক্ষ বা বিপক্ষে তারা যায়নি। ভারতের সাথে ইসরায়েলেরও খুব ভালো সম্পর্ক, এবং ইসরায়েলের আমরা জানি তাদের সাথে তাদের ট্রেডও আছে, এবং ইন্টেলিজেন্স সেই জায়গাটাতেও আমরা জানি যে যেটা মামুনও পয়েন্ট আউট করছিল যে ইসরায়েলের ইন্টেলিজেন্স ইটস ওয়ার্ল্ড ক্লাস, মানে নো ওয়ান ক্যান ডিনাই ইট। ওরা পেনিট্রেট করে যায় একদম ডিপ ইনটু দ্য সিস্টেম। সেখানে আমার মনে হয় ইরানের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে ভীষণভাবে, আদারওয়াইজ এই পর্যায়ে কীভাবে এটা সম্ভব হতে পারে। এখন আবার ভারতের ইরানের সাথে খুব ভালো সম্পর্ক, ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে তাদের তেমন ভালো সম্পর্ক না, কারণ তারা বালুচিস্তানে যে বালুচিস্তান লিবারেশন আর্মি আছে সেটাকে তারা অ্যাসিস্ট করতো। এখানে কিন্তু ওই শিয়া সুন্নি ওই জিনিসগুলো কিছুটা প্লে আউট করে জিনিস। এবং চায়না যে মানে গোয়াডার পোর্টের মাধ্যমে এক্সেসটা চাচ্ছিল মিডল ইস্টের দিকে, যেটা পাকিস্তান তাকে দিচ্ছিল, চায়নাকে ঠেকাবার জন্য কিন্তু ইরানের চাবাহার ওই জায়গাটা ভারত ব্যবহার করছিল। সো ওই জায়গাটায় আমরা দেখছি যে চায়নার সাথে মানে এখানে মানে ইন্ডিয়াকে খুবই একটা ব্যালেন্সড পজিশন নিয়ে চলতে হচ্ছে, এবং তারা একটা তাদের অবস্থানটা খুবই মানে আমার মনে হয় না যে তারা মিডিয়েটিং পজিশনে আছে, বাট দে উড কন্টিনিউ টু হ্যাভ আ ব্যালেন্সিং পজিশন। আপনি যদি দেখেন গাজার ব্যাপারেও কিন্তু ওরা যখন ইয়েটা হচ্ছিল ওরা কিন্তু দেবস্টেইনড, ওরা কিন্তু ভোটটা দেয়নি সিকিউর, যখন ভোটাভুটি হচ্ছিল জাতিসংঘে দেবস্টেইনড ফ্রম ইট। মানে অ্যাবস্টেনশনটা মানে কি, আপনি অ্যাবস্টেনশনটাও ইজ আ কাইন্ড অফ যে আপনি যদি পক্ষ না নেন তাহলে তো আপনি বিপক্ষেই যাচ্ছেন না, যেখানে একটা জেনোসাইড হচ্ছে, এত বড় একটা জেনোসাইড চোখের সামনে ঘটছিল। সো ভারত এই জায়গাটাতেও আমার মনে হয় না যে কোনো ডাইরেক্ট পজিশন নেবে, সে তার ব্যালেন্সিং একটা রোল তার বজায় রাখবে। আপনি নাটোর প্রসঙ্গ G7-এর কথা আলোচনা করছেন, জাতিসংঘ কিংবা ওআইসি, আমরা যেহেতু মিডল ইস্টের ইস্যু নিয়ে আলোচনা করছি, বা তাদের পজিশন কি দেখেন আপনি, বা তারা কোনো রোল রাখবার চেষ্টা করছে বলে আপনি মনে করেন ইফেক্টিভ? না, এখানেও তাদের কোনো ইফেক্টিভ রোল আমি একেবারে ওআইসি দেখেন, ওআইসিকে অনেক আগে বলা হতো যে ইটস আ ডেড হর্স, এবং আমরা ওরা স্টেটমেন্ট ঠিকই দিয়েছে, মানে আমরা যেটা বলতে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তারা স্টেটমেন্ট দিয়েছে, সৌদি আরবও স্টেটমেন্ট দিয়েছে, বাট হ্যাভিং সেড দ্যাট প্রত্যেকটা রাষ্ট্রেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, এবং তারা কিন্তু এই প্রত্যেকটা রাষ্ট্র দেখেন, এটা খুবই একটা দুঃখের ব্যাপার যে এই প্রত্যেকটা রাষ্ট্র এখানে দেখা যাচ্ছে অগণতান্ত্রিক রাষ্ট্র, এবং সেখানে যে এই ধরনের পলিটিক্যাল এলিট আছে তারা ভীষণভাবে করাপ্ট, সেটা কোনো সন্দেহ নেই। এবং সেই জায়গাটাতে তারা সম্পূর্ণভাবে পশ্চিমা বিশ্বের উপরে নির্ভরশীল তাদের নিরাপত্তার জন্য। সো এই পুরো মিডল ইস্টে আমি যদি জিও স্ট্র্যাটেজিক্যালি ধরি, এই সিকিউরিটি আমব্রেলাটা কিন্তু ইউএসই দিয়ে আসছিল, এবং মোটামুটি প্রত্যেকটা দেশেরই ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক আছে। ইরান প্রকাশ্যে বলেন, প্রকাশ্যেও আছে, হ্যাঁ আমি সেটাই বললাম, প্রকাশ্য অপ্রকাশ্য দুভাবেই আছে, দুভাবেই আছে। এবং সেইখানে আপনি দেখেন ইরান কিন্তু ওয়াজ দ্য অনলি থ্রেট যে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে শুধু আরেকটা বড় জায়গা ইরান থেকে থ্রেটিং ফিল করার, সেটা হচ্ছে ইরান যে পশ্চিমা বিশ্বের যে বা পশ্চিমের যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে বা একটা যে সিস্টেম আছে, সেই
সেটার দিকেও একটা, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে অন্য একটা সিস্টেমে তারা দাঁড়িয়ে আছে এবং একটা খুবই ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যার জন্য ইরান কিন্তু এতগুলো বছর ধরতে পারেন আপনি 40টা বছর তারা সার্ভাইভ করে গেছে। ইরান কি একা যুদ্ধ করেছে ইরাকের বিরুদ্ধে 8 বছর, তারপরে কিন্তু তারা তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমটা তৈরি করেছিল, যেটা নিয়ে এখন তারা ফাইট করছে এবং এত বেশি হেভি এমবার্গোর মধ্যে তারা থেকেছে, এরপরেও তো তারা সার্ভাইভ করেছে। ইরানের কতগুলো অ্যাডভান্টেজেস আছে, একটা তো হলো তাদের স্ট্র্যাটেজিক ডেপথ ভীষণভাবে আছে, ধরুন ফ্রান্স জার্মানি মিলিয়ে ইরানের যদি আমরা ইয়েটা দেখি। দ্বিতীয় হলো যে ইরানের মানে জনসংখ্যা ও দ্যাট ইজ মোর দেন 9 ইটস অল অ্যারাউন্ড 9.5 মিলিয়ন, যেখানে ইসরায়েলের হলো 5 মিলিয়ন। সেরকম ইসরায়েলের কিন্তু স্ট্র্যাটেজিক ডেপথ নেই, সো এগুলো কিন্তু ইরানের পক্ষে যাচ্ছে। এবং ইরানের আরও একটা যে জায়গাটা হলো, হ্যাঁ আমি মামুনির সাথে একমত যে ইরানের মধ্যে নিজের ভেতরে এখানে তার মানে ভেতরে মানবাধিকারের কথা বলেন, নারী অধিকারের কথা বলেন, এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের অনেক প্রশ্ন আছে। এবং খামেনির নিজের ভাগনাই কিন্তু ফ্রান্সে বসে খামেনির বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু এই যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা কাদের উস্কানিতে দিচ্ছে বা কাদের ব্যাকিংয়ে দিচ্ছে সেটাও আমাদের জানা আছে। এবং রাজা শাহ পাহলভির ছেলে কিন্তু ইসরায়েলে অবস্থানও করছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে মানে রেডি যে এই রেজিম ফল করবে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো এই রেজিমটা যেন ফল করে, তাহলে পুরো অঞ্চলটাই, পুরো ধরেন মিডল ইস্ট, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি বলেন, আধিপত্য বলেন, যাই বলেন আপনি, তার ইয়েতে চলে আসবে, মানে সেটা তাদের উদ্দেশ্য। কিন্তু সেটা আসবে কিনা সেটা আরেকটা প্রশ্ন থেকে যায়। জি, মিস্টার মামুন রশিদ। না, ওখানে তো আপনি তো জানেনই যে ওদের যে পোর্ট আছে চাবাহার পোর্ট ইরানে, সেটার তো 2টা বার্দিংয়ের চিন্তা করলে, যেটা হচ্ছে যে শহীদ বেহেস্তি পোর্টটা, ওইটা কিন্তু লং টার্ম ইন্ডিয়ার সাথে চুক্তিতে চলে, ইন্ডিয়ান গ্লোবাল পোর্টস লিমিটেড ওরা চালায়, এবং সেখানে কিন্তু প্রায় 1000 শুধু পোর্টেই ইন্ডিয়ান অরিজিন লোকেরা আছেন। তো সেই ক্ষেত্রে এখানে অনেকে সন্দেহ করছে, আবার ইসরায়েলও কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স আছে ইন্ডিয়ান আর্মির, মানে পেইড এগেনস্ট এ প্রোটোকল, মানে দে আর বিং পেইড ফর ফাইটিং ফর ইসরায়েল এগেনস্ট হামাস। সো এই ক্ষেত্রে তো ইন্ডিয়ার একটা মানে ওভারঅল এন্টি, যদিও প্রচুর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর ভারতের সাথে বাণিজ্য সবচেয়ে বেশি যাদের, এবং ভারতীয় প্রফেশনালদের উপস্থিতিও সবচেয়ে বেশি, তারপরেও কিন্তু যে 9/11-এর পরে যে সামগ্রিকভাবে অ্যান্টি মুসলিম একটা অবস্থান নেওয়া হয়, সেই অ্যান্টি মুসলিম অবস্থানে কিন্তু একজন কন্ট্রিবিউটর ইন্ডিয়া ইটসেলফ, তাদের অফিসগুলোই জড়িত। সো এই আসপেক্টে মধ্যপ্রাচ্যের অনেক দেশ বুঝছে না হয়তো, কিংবা ট্রাম্পের পলিটিক্সের কাছে ওরা নিজ নিজ স্বার্থে হার মানছে, এবং যেটা প্রফেসর আমেনা মহসিন বললেন, তাদের নিজেদেরই বিতরিত ডেমোক্রেসির সমস্যা রয়েছে প্রতিটি মুসলিম দেশের মধ্যে। যারা যারা বিবৃতি দিয়েছে তাদেরও কিন্তু আসলে বিবৃতির পিছনে কতটুকু শক্তি আছে উই আর নট এভার, যদিও ইনসিডেন্টালি সেই বিবৃতিদাতা দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র দেখলাম যে বাংলাদেশের নাম নেই, যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিবৃতি দেওয়া হয়েছে। অন্যান্য মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশের নাম। বিশেষ কোনো কারণ আছে? না, আমি সেটা অবশ্য বুঝি না, উনি প্রশ্নের উত্তর উনি ভালো দিতে পারবেন বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে ইরানের সামগ্রিক যে তার যে জ্বালানি সম্পদ, তার অন্যান্য মানে মাইনিং রিসোর্স, এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের উপর শুরুতে যেটা বলেছেন যে এই কারণে কিন্তু আপনি দেখেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ, তারপরে শুধুমাত্র হুতি ছাড়া বাকি সবাই কিন্তু হ্যাভ বিন ডিজার্মড অ্যান্ড নিউট্রালাইজড। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু একটা ভেরি কোহেসিভ পলিসি নিয়ে এগোচ্ছে। আপনি যদি আমেরিকান মানে স্টেটস সেক্রেটারি অফ স্টেটদের পলিসি দেখেন টুয়ার্ডস ইরান, একমাত্র মেডেলিন অলব্রাইট ছাড়া
প্রত্যেকে কিন্তু তাদের প্রধান লক্ষ্য ছিল, অ্যান্ড দে ওয়ার ভেরি রং এগেনস্ট ইরান অ্যান্ড ভেরি রং অন ইরান। একমাত্র মেডেলিন অলব্রাইটই কিন্তু একটা মোটামুটি ট্রুসে যেতে পেরেছিলেন উইথ ইরান, এবং যেটা একটা লং টার্ম পিস কাইন্ড অফ রিকনসিলিউশনের দিকে গিয়েছিল। কিন্তু ইদানিংকালে একটা পর একটা মৃত্যু, ইসরায়েলের থ্রুতে হোক এবং রেড সির যে উত্তেজনা, রেড সি যখন বন্ধ হয়ে গেল তখন আমরা কিন্তু দেখলাম যে এগেন গ্লোবাল সাপ্লাই চেন। এখন যে কথাটি আগেরবার বলতে পারিনি, যে আমরা যদি পুরাপুরি আমাদের যদি সেই হরমুজ প্রণালীটি যদি বন্ধ করে দেওয়া হয়, ইরান যেটা করবে বলে থ্রেট করছে, তাহলে আমরা হয়তো পারবো আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন কিংবা সৌদি আরামকোর তেল আনতে, কিংবা এমিরেটস অয়েল কর্পোরেশনের তেল আনতে ইনকের, কিন্তু সেটা আমাদের ফুজাইরা পোর্ট থেকে আনতে হবে, সেটার কিন্তু কস্ট অনেক বেড়ে যাবে। সেইটাও আবার কিন্তু আপনি যেটা বলছিলেন আমাদের কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে হেল্প করবে, এবং সেটা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অনেকটা আমাদের ইনফ্লেশনকেও প্রভাবিত করবে, অ্যাপার্ট ফ্রম আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেনকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যেহেতু বাণিজ্যিকভাবে বেশি প্রভাবিত, উনি কি ইরাক, অবশ্য উনি চান, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, ইরানের বর্তমান শাসকরা যাতে না থাকে। প্রথম তাদের লক্ষ্য হচ্ছে, যেটা ইসরায়েলও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইনিয়ে বিনিয়ে বলেছে, তারা দে ডোন্ট ওয়ান্ট মিস্টার আয়াতুল্লাহ খামেনি টু কন্টিনিউ। তারা তাদের একটা পরিচিত কিংবা তাদের একটা সাবসার্বিয়ান গভর্নমেন্ট চায়। আবার তারা এক ঢিলে অনেকগুলো পাখিও মারতে চায়। অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো যারাই ইউএসের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর চিন্তাভাবনা করছে এবং মুসলিম ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা করছে, ইনক্লুডিং সাম অফ দ্য ইউরোপিয়ান অর সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ, তাদেরকেও শিক্ষা দিতে চান মিস্টার ট্রাম্প। কিন্তু আমাদের ধারণা যে আলটিমেটলি দিস ওয়ার্ল্ড ক্যানট এফোর্ড এ নিউক্লিয়ার ওয়ার। এটা যেই জায়গায় দাঁড়িয়েছে নিউক্লিয়ার ওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু আমরা রাশিয়ার ক্ষেত্রে, রাশিয়া ইউক্রেনে দেখেছি। কিন্তু যে যত হম্বিতম্বি করুক না কেন, শেষ পর্যন্ত এই ঝুঁকি নেবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় নিবে না। আমার মনে হয় মিস্টার ট্রাম্প পরবর্তীকালে আস্তে করে ওনার গুটিটা খেলবেন, যেটা কমার্শিয়াল গুটি, যে আমি কত সস্তায় ইরানের ফুয়েল কিনতে পারলাম, কিংবা আমার আমেরিকান কোম্পানি ইরানের ফুয়েলের উপরে কর্তৃত্ব নিয়ে তারা অন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে তেল দিল, এবং ওই কোম্পানিগুলো শেভরন, মোবিল, এক্সন মোবিল, ওরা আরও রিচ হলো, এবং দে আর ডিরেক্ট কন্ট্রিবিউটার টু মিস্টার ট্রাম্পস ফান্ড, ইউ নো দ্যাট, ইউএসএতে। সো সে একটা, দ্বিতীয় হচ্ছে উইপন বিক্রি করা, আরও ওয়ার আর্মামেন্টকে এনকারেজ করে, যেটা আমেরিকার একটা ইন্টিগ্রাল পলিসি অফ ফরেন পলিসি। সো সেই ক্ষেত্রে আরও বেশি আর্মস বিক্রি করার পথকে প্রশস্ত করা। আর থার্ড হচ্ছে, অফকোর্স উনি চায় যে আমেরিকান ফুয়েল কম ব্যবহার করতে, মধ্যপ্রাচ্যের ফুয়েল দিয়ে যদি উনি ওনার আমেরিকান ফুয়েল কোম্পানিগুলোর গ্লোবাল সাপ্লাই চেনকে উনি মানে আরও সচল রাখতে পারেন, ওনার জন্য লাভ। যুদ্ধ হবে কিনা আলটিমেটলি আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদিও মিস্টার ট্রাম্প বলছেন তাহলে পুতিন ইউক্রেন ওয়ার বন্ধ করুক, আবার পুতিন বলছে তোমরা সাপোর্ট বন্ধ করো। সো আমরা 100% বন্ধগুলো দেখতে পাচ্ছি না। সেই কারণে আমাদের মনে হয় আলটিমেটলি হয়তো একটা ট্রুস হবে। সেই ক্ষেত্রে আবারও হয়তো ইরানের বিরাট একটা লস দিতে হবে, ইনক্লুডিং পসিবল চেঞ্জ অফ দ্য পলিটিক্যাল রিজিম ইন ইরান। সো প্রফেসর আমিনা মহসিন, মানে অতীত ইতিহাস বিশ্লেষণ করে কি মনে হয়, মধ্যপ্রাচ্য কখনো আসলে শান্তির বাতাস, সুবাতাস তো অনেক পরের কথা, সেটা আমরা দেখতে পারবো না? আমি সামনে আমাদের জীবনে সেটা দেখতে পারবো না। দেখেন, মামুন যে কথাটা বলছিল নিউক্লিয়ার যুদ্ধ, অ্যাকচুয়ালি এখানে নিউক্লিয়ার যুদ্ধের পসিবিলিটিটা নেই। কেন? ঝুঁকিটা কেউই নিতে চাইবে না আমার মনে হয়, নাকি না? ঝুঁকির ব্যাপার একটা আছে। আর মানে আপনি ইরানে তো সেই ওয়েপন না, মানে ইরানের হাতে তো নিউক্লিয়ার অস্ত্র নেই। সে তার এটা ধরেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন এটা তো স্পষ্ট বলেছে যে হ্যাঁ, তারা 60% পর্যন্ত নিয়ে গেছে জিনিসটা। যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিল তখন 20% ছিল, সেখান থেকে এটা 60%। কিন্তু আপনি ওয়েপন ক্যাপেবিলিটি আনতে হলে এটাকে 90%-এ নিতে হবে। তারপরে সেটার ওয়েপন সিস্টেম, সেই ওয়েপনাইজেশন অফ দ্য
যে ইয়েটা ইউরেনিয়াম সেটা আপনার প্রয়োজন হয়, সেটা ধরেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে করে ফেলা যায়। কিন্তু যেটা তারা আমার মনে হয় করতে পারে ফার্দিউতে অ্যাটাক করে, মানে ওটা ওই স্থাপনাটা ধ্বংস করে ফেলতে পারে কিংবা বাধ্য করতে পারে যে না তোমার ইউরেনিয়ামটাকে তুমি আবার 20%-এ নিয়ে যাও। কিন্তু আপনি দেখেন এই যে ইসরায়েল যে অ্যাটাকগুলো করছে তাদের নিউক্লিয়ার স্থাপনার আশেপাশে যেগুলো করছে, ইসরায়েল কিন্তু অলরেডি করেছে, ইসফাহান আরাক এই সমস্ত জায়গায় করেছে ইসরায়েল। এটাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কারণ তারা ইন্টারন্যাশনাল যেই নিউক্লিয়ার স্থাপনাগুলো IAEA এর মানে ইয়েতে থাকে, আন্ডারে থাকে এবং বা সেফগার্ডসগুলো মেনটেন করে, সেখানে কিন্তু আন্ডার ইন্টারন্যাশনাল ল ইউ ক্যান নট অ্যাটাক। এবং আরও দেখেন জিনিসটা কোথায় আমরা দাঁড়াচ্ছি, সেটা হলো ইসরায়েলের কিন্তু নিউক্লিয়ার আছে, পাওয়ার আছে, তো সেটা ইসরায়েল স্বীকারও করে না, অস্বীকারও করে না। আবার ইসরায়েলের সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি ইসরায়েল NPTর আন্ডারেও নেই, যেটা কিন্তু ইরান আছে। সো এমন একটা রাষ্ট্র মানে ইসরায়েল, যাকে কিন্তু থামানো যাচ্ছে না। আপনি যেটা বললেন না যে শান্তি আসবে কি না সামনের দিকে, মামুন এটা কিছুটা ইঙ্গিত করছিল, যেরকম হামাস বলেন, আপনি হুতি বলেন, তারপরে হেজবুল্লাহ বলেন, এই সমস্ত শক্তি কিন্তু এরা কিন্তু আপনি এগুলোকে কখনো একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারেন না। এবং যত বেশি আপনি এখানে হামলা করবেন, অ্যাটাক করবেন, তত কিন্তু এদের রিজলভটা আরও শক্তিশালী হতে পারে। এরা হয়তো নচ হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু দে অ্যাগেন রি-এমার্জ। আদারওয়াইজ দেখেন আপনি গাজায় মানে এত কিছু পরেও তো ওরা সার্ভাইভ করে যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ইরান কিন্তু একটা ভিন্ন ধরনের ওই চরিত্রটা, মানে আমার কাছে বারবার এটা জিনিসটা মনে হয় যে যখন ওয়েস্টার্ন অ্যানালিস্টরা তাদের অ্যানালিসিসগুলো করে, তারা একটা দেশের পলিটিক্যাল কালচারটাকে ধরতে চায় না। ইরানের পলিটিক্যাল কালচার কিন্তু ভিন্ন। ইটস আ সিভিলাইজেশনাল স্টেট, ইটস নট আ নেশন স্টেট। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা 4000 বছরের পুরনো একটা সভ্যতা। ইরানের যদি আপনি ওয়ার সাইকোলজি পড়েন, ওয়ার হিস্ট্রি পড়েন, ওরা কিন্তু আপনাকে খোয়ে ফেলে, মানে আস্তে আস্তে এইভাবে তারা স্ট্র্যাটেজাইজ করতে থাকে। দেখেন গতকাল কিন্তু তারা কম মিসাইল হিট করেছিল, এবং আমি বিভিন্ন নিউজ চ্যানেল ফলো করছিলাম, তারা তখন বলছিল যে তাদের মিসাইলের সংখ্যা কমে যাচ্ছে বলে ওরা আস্তে আস্তে কমে আসছে। আজকে কিন্তু তারা তার থেকে 2 গুণ 3 গুণ বেশি মাত্রায় করেছে। সো লাইক ওই সারপ্রাইজ ট্যাকটিক্সগুলো, ইরানের কিন্তু ওয়ার স্ট্র্যাটেজি সবসময় ওদের প্রস্তুত, এবং তারা এতই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে আছে। আদারওয়াইজ 10 জন সিনিয়র মিলিটারি অফিসিয়াল, আর্মি চিফ মারা যাবার, অ্যাসাসিনেটেড হওয়ার পরে আপনি দেখেন একটা দেশে দাঁড়িয়ে থাকার কথা না, কিন্তু ওরা কিন্তু ঠিক আরেকজন কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। সো ওই ডিসেন্ট্রালাইজেশনটা ওদের আছে, এবং তারা, আমি যেটা বললাম না, ওদের তো স্ট্র্যাটেজিক ডেপথ আছে। ইটস ট্রু যে হ্যাঁ ওদের প্রচণ্ডভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এবং ইন্টেলিজেন্সের উপরে তাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট করার দরকার আছে, এবং টেকনোলজিটা আরও, মানে সেই টেকনোলজি তাদের আনতে হবে জিনিসটা। কিন্তু এটাতে যদি পার হয়ে যায়, আমার মনে হয় ইরান ওই দিকেই ইনভেস্টমেন্টসগুলো করবে, এবং তারা চীনের দিকে আরও ঝুঁকে পড়বে, চীনের থেকে সেই জিনিসগুলো নিয়ে আসবে। আর পুতিন কখনো এখানে নিউক্লিয়ার ব্যবহার করবে না, কারণ রাশিয়ার যে নিউক্লিয়ার আর্সেনাল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কোনো কিছুই না। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই এখন সেই ধরনের ক্যাপাবিলিটি আছে। আমার সাথে আমি একমত। নিউক্লিয়ার ওয়ার জন্য আরও অনেকগুলো প্রিকন্ডিশন লাগবে, এবং যতই বলুক যে দে ক্যানট অ্যাফোর্ড দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার হুইচ ইজ গোয়িং টু বি বেসড অন নিউক্লিয়ার ওয়ার। তো আমি মিডল ইস্টটা একটা বিরাট ফ্যাক্টর, এবং মিডল ইস্টে US একটা ফোর্সকে লিড দেওয়ার ক্ষেত্রে যেভাবে হোক, যতই উইক হোক, যতই কম ইন্টেলিজেন্ট হোক, ইরান ওয়াজ অ্যাট দ্য ফোরফ্রন্ট। তো সেই ক্ষেত্রে
টার্কিকে আমরা দেখেছি ডিভাইডেড মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য, মালয়েশিয়াকে দেখেছি ডিভাইডেড, মানে ইরান কুড হোল্ড অন। এটা হুতি বলুক, হিজবুল্লাহ বলুক, মানে হামাস বলুক, তারপরে সিরিয়ার আসাদ বলুক, ওদেরকে উইক করার মাধ্যমে আমেরিকা তো একটু আপার হ্যান্ড পেয়েছে। কিন্তু আরেকটা নির্মম সত্য হচ্ছে যেটা, যাকে বলা হয় যে মোস্ট সাকসেসফুল ইউএস অ্যাম্বাসেডার টু দ্য মিডল ইস্ট, অ্যাম্বাসেডার রায়ান ক্রোকার। তো অ্যাম্বাসেডার রায়ান ক্রোকারের সম্পর্কে কাভার স্টোরি হয়েছে টাইমে, যে হু কুড আন্ডারস্ট্যান্ড, যেমন আমাদের অনেক মাদেরকে বলা হয় না যে একটা ভাত টিপে বুঝতে পারে, চাল টিপে বুঝতে পারে ভাতটা হয়েছে কিনা, সেরকম অ্যাম্বাসেডার রায়ান ক্রোকার হু গট দ্য ইউএস মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন। উনি মিডল ইস্টকে প্রচণ্ড ভালো বুঝতেন। যখন পরবর্তীকালেও মিস্টার বারাক ওবামা মিডল ইস্ট ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য হি ওয়াজ ইনভাইটেড ব্যাক ইভেন আফটার রিটায়ারমেন্ট অ্যাজ স্পেশাল ইউএস এনভয় টু মিডল ইস্ট। তখন কিন্তু উনি কিন্তু ওনার বিভিন্ন লেখায় বলে গিয়েছেন যে মিডল ইস্টের ক্রাইসিস সমাধান জিনিসটা মিডল ইস্টের যে বড় বড় দেশগুলো রয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিলের, তাদের একাত্মবোধের মধ্যে জড়িত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসগুলা কিংবা সিআইএ সবসময় কিন্তু খুব সাকসেসফুল হয়েছিল এই সমস্ত ডিভাইড অ্যান্ড রুলের ক্ষেত্রে মিডল ইস্টকে। রায়ান ক্রোকার যখন আবার আপনি ইদানিংকালে রায়ান ক্রোকারকে সম্পর্কে আবার একটু বলতে হয়, রায়ান ক্রোকারকে কিন্তু বারাক ওবামা আবার এনেছিলেন আফগানিস্তানের এই ট্রুসের পরবর্তীকালে, যে ইউএস আর্মিকে পুল আউট করার জন্য। সো রায়ান ক্রোকার অ্যাগেন ডিড এ ফ্যান্টাস্টিক জব। তো আমি যখন প্যাট্রিসিয়া বুটিনি যখন ইরাকের পরে শ্রীলঙ্কায় যখন ইউএস অ্যাম্বাসেডার ছিলেন, যখন পরবর্তীকালে উনি যখন চলে গেলেন ইয়েতে আফগানিস্তানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু মিস্টার রায়ান ক্রোকার, তখন আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে তুমি অ্যাম্বাসেডার হলে only 4% of the US diplomats can make out to be the ambassador, তুমি আবার কেন ডেপুটি অ্যাম্বাসেডার হলে, ডেপুটি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু অ্যাম্বাসেডার রায়ান ক্রোকার? বলে যে আই ডোন্ট কেয়ার whether I am deputy or charge the affairs or a special assistant because I am working for Ambassador Ryan Crocker. So রায়ান ক্রোকারকে মিডল ইস্টের কথা বলতে গেলে আমি আবার একটু মনে করার চেষ্টা করলাম এই টাইমের প্রচ্ছদ প্রতিবেদন থেকে, বিভিন্ন লেখা থেকে। এবং অ্যাম্বাসেডার রায়ান ক্রোকার পরে প্রথমে রিটায়ার করেছিলেন, আফগানিস্তানে আবার আনা হলো, পরে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত কোনো একটা বিখ্যাত ইউনিভার্সিটির এখন বোধহয় ডিন আছেন। হি ইজ এজড অ্যাবাউট 75 years old. সো রায়ান ক্রোকারের লেখাপড়াগুলো যদি আমরা একটু আবার পড়ি, উনি কী লিখে গিয়েছেন মধ্যপ্রাচ্য সম্পর্কে। সো মধ্যপ্রাচ্য পলিটিক্সটা অনেকটা কিন্তু ভালো বুঝে ফেলেছেন মিস্টার ট্রাম্প, যে ওদের এই যে ওয়েল রিচ কান্ট্রিগুলার রুলিং ক্লাস কিসে সন্তুষ্ট এবং তাদেরকে কিভাবে টুইস্ট করা যাবে। তো সেই আসপেক্টে আমার মনে হয় যদি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো একটা শক্তির উত্থান না হয়, তাহলে ইট গোজ টু মাচ ইন ফেভার অফ ইউএস টু ডিসআর্ম ইরান। এবং ইউএস এই শুধু জোরে কাশি দিলে রাশিয়ার থেকে কিংবা ইউকে থেকে কিংবা টার্কি থেকে এটাতে লাভ হবে না। ইউএস আলটিমেটলি ইরানকে ক্রিপল করার চেষ্টা করবে। এখন কতটুকু ক্রিপল করবে, অ্যাট হোয়াট রিস্ক, অ্যাট হোয়াট কস্ট, সেটা আমাদেরকে আগামী দিনগুলোতে দেখতে হবে। আর লাস্টে আমি বলতে চাই যে বাংলাদেশ মাত্র তো যুদ্ধ শুরু হলো, বাংলাদেশের এমনিই ফরেন মিনিস্ট্রি কিছুটা নড়বড়ে অবস্থা আছে ওভারঅল, যদিও ওখানে প্রায় 4-5 জন উপদেষ্টা কিংবা প্রতিমন্ত্রী কাজ করছে, তারপরেও সেই ক্ষেত্রে ওনারা যদি ইভাকুয়েট করতে পারে ঠিক সময়, কিংবা আমাদের মধ্যপ্রাচ্য থেকে লোকজন যদি সরিয়ে আনতে হয়, নতুনভাবে যদি শ্রমিক না যেতে পারে, প্রবাসী রেমিটেন্সের যদি ঘাটতি হয়, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যদি খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, অন্তত দামটা তো বাড়বেই। সেক্ষেত্রে আমাদের অল্টারনেটে আমরা অনেক এগিয়েছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, জ্বালানি মন্ত্রণালয়কে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। ওনারা কিন্তু ব্যালেন্স অফ ট্রেডটা একটু ঘুরিয়ে দিয়েছেন দূরপ্রাচ্যের দিকে। আমরা এখন অনেকটুকু তেল আমদানি করি এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এই সমস্ত দেশ থেকে, কিছুটা 1-2টা আমরা ইম্পোর্ট করেছি ইন্দোনেশিয়া থেকেও। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে এবং আমাদের সামগ্রিকভাবে বাজেটারি ম্যানেজমেন্ট ফর ফুয়েল ইম্পোর্ট এবং অর্থনীতির চাকাকে কীভাবে সচল রাখবো, এই ধরনের যুদ্ধংদেহী অবস্থানের মধ্যে সেগুলো আমাদের
পলিসি রিজিমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। প্রফেসর আমিনা মোহসিন, আপনি শুনছিলেন এবং এর আগে মিস্টার মামুন রশিদ একটা প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশ কেন অন্যান্যদের মতো একটা মুসলিম দেশ হিসেবে। দেখুন বাংলাদেশের আমাদের হাতে খুব বেশি সময়ও নেই, জাস্ট ক্লোজিং রিমার্কস যদি এই বিষয়ে আপনি আপনার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে একটা পজিশন নেওয়া দরকার, মানে পজিশন বা একটা স্টেটমেন্ট বাংলাদেশের আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলেন বা আমাদের ন্যাশনাল সিকিউরিটি কেন করছে না এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে? কারণ কেন করছে না সেটা আমার কাছেও একটা পাজল থেকে যাচ্ছে যে কেন করছে না। মানে যেখানে দেখেন অনেকে বলছে যে এর আগেও বাংলাদেশ এরকম যখন ইরাক কাতার এগুলো যুদ্ধগুলো হয়েছিল বাংলাদেশ তখনও পজিশন নেয়নি, বাট দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট সিচুয়েশন, কনটেক্সটগুলো ভিন্ন ছিল, দুটো মুসলিম রাষ্ট্রের মধ্যে তখন যুদ্ধটা চলছিল। আমাদের তো ইসরায়েলের সাথে সম্পর্ক নেই, আমাদের ক্লিয়ার পজিশন অন ইসরায়েল। সেই জায়গাটাতে একটা মানে এবং এখানে ক্লিয়ার ভায়োলেটর হলো ইসরায়েল, সেখানে তো বাংলাদেশ। এবং আমরা যখন প্যালেস্টিনের পক্ষে, প্যালেস্টিন আর ইরানকে আমি ইকুয়েট করছি না, বাট আমি যেটা বলছি সেটা হলো যে একটা আমাদের এখানে একটা ক্লিয়ার অবস্থান থাকা দরকার, যা আমরা সেটাকে ধরেন কোনো রাষ্ট্র নাম না নিয়ে হলেও এখানে আমাদের একটা বক্তব্যটা আসা দরকার ছিল। এখানে বিভিন্ন ধরনের থিওরি আছে, অনেকেই বলছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চাপ থাকতে পারে, কিন্তু সেইটা আমি মনে করি যে ধরেন সেই জায়গাটাতে যদি বাংলাদেশ না নিয়ে থাকে সেখানে সেটা বোধহয় ঠিক হচ্ছে না, বাট বাংলাদেশ থেকে একটা স্টেটমেন্ট যাওয়া দরকার। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। চ্যানেল আয়ের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর আমিনা মোহসিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। সবাই চায় যে শান্তি, যুদ্ধ কেউই চায় না আসলে, তারপরও যুদ্ধটা হয় এবং কেন হয় সেটাও আমরা কম বেশি আলোচনার মধ্যে জানি। তবে বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের প্রভাব কী পড়তে পারে সেটা আলোচনা হয়েছে, এবং তার চেয়ে বড় কথা যেটা কখনো কখনো অবস্থানটা পরিষ্কার করতে হয়। এটাই রহস্যময় যে বাংলাদেশ এখনও এই যুদ্ধে তার অবস্থানটা কেন পরিষ্কার করছে না। সেটা দেখবার জন্য হয়তো আরও কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ কি, তবে অবশ্যই বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা অনুযায়ী একটা অবস্থান কিন্তু মোটামুটি স্পষ্ট, এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে হিসাব নিকাশ সেখানেও পরিষ্কার, কিন্তু বাংলাদেশ আসলে সরকার কেন অবস্থান ঘোষণা করছে না, এই রহস্যময়তা নিয়ে বিশ্লেষণ করা জরুরি। এবং এর সঙ্গে আরও অন্যান্য প্রসঙ্গেও যখন আমরা দেখি যে বাংলাদেশ আসলে পরিষ্কার কোনো অবস্থান নিতে পারছে না। সো আমাদের ফরেন অফিসে একজন অতিথি বলছিলেন প্রচুর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা আছেন, সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে কাজকর্মে যথেষ্ট স্লোথ গতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যথেষ্ট সমস্যা আমরা লক্ষ্য করছি। এটা কাটিয়ে উঠতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।